আচ্ছা, এখন বলছে একটি এই টাইপের ম্যাথ তো আমরা আগেও করছিলাম। আচ্ছা, তারপর এটা দেখি। একটি আনত সমতলে 10 কেজি ওজনের একটি বস্তুকে সমতল বরাবর 2 কেজি ওজনের একটা বল। এখন এখানে খেয়াল করো, এইখানে আমাদের যে বস্তুটা আছে এটাকে তল বরাবর 2 কেজি ওজন, অর্থাৎ এটাকে তো এখন তল বরাবর লেখা যা কথা, অথবা তলের সমান্তরালে লেখা তো একই কথা। তাহলে এইদিকে তল বরাবর 2 কেজি, আর আর এটার যে ওয়েট এটা হচ্ছে 10 কেজি, তাহলে 10, এখানে 10 কেজি ওয়েট, আর এইদিকে 2 কেজি ওয়েট। এবং একটা আনুভূমিক বল প্রয়োগ করে স্থিরভাবে রাখা আছে। তো আমরা এখানে এখানে ধরে নিই যে আমাদের আনুভূমিক বলটা এটা হচ্ছে এফ, এবং এর উপর যে তলের এই যে প্রতিক্রিয়া এটা তো অবশ্যই আছে, এইটা হচ্ছে আর। তাহলে মনে করি আনুভূমিক বলটি এফ, এবং প্রশ্নে বলে দিছে ভূমির সমতলের নতি, মানে এই কোণটার মান আমাদের বলে দিছে, এটা হচ্ছে সাইন ইনভার্স 3/5। এই যে এই কোণটার মান, যদি এটা থিটা হয় আমরা জানি এটা হবে থিটা, এবং এটা প্রশ্নে দেওয়া থিটা সমান সাইন ইনভার্স 3/5। তাহলে আমাদের এখন এফ এর মান বের করতে হবে। এখন তুমি এখানে লামিও প্রয়োগ করতে পারো, অথবা এখানে লম্বাংশ প্রয়োগ করতে পারো। তোমার লম্বাংশ নেই, লম্বাংশ নিলে তো লম্বাংশ কি নেওয়া লাগবে? তো দাঁড়াও, এখন এটা যদি 10 কেজি ওয়েট হয়, উম, এই বরাবর যে বল এটা, এটা কত হবে বলতো? এটা তো mg cos থিটা। আর এই বরাবর, আচ্ছা এখন এখানে খেয়াল করো, এইখানে হচ্ছে এমজি কস্টের, তো এখানে এমজি এর মান কিন্তু 10 না, এখানে কিন্তু এমজি এর মান 10। আমরা তো নর্মালি যখন এই যে তলের ম্যাথ গুলো করছিলাম তখন আমরা লিখছিলাম যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি, তাহলে এটা হয়তো এমজি কস থিটা। তাহলে এখানে এমজি এর মান হচ্ছে 10, তাহলে এটা কি হবে 10 কস থিটা, এটা হবে না? এটা হবে 10 কস থিটা। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই কোণটা কত? 90 - থিটা। ওকে। আচ্ছা আচ্ছা, যদি যদি এই কোণটা 90 - থিটা হয়, 10 cos থিটার দিকে এফ এর একটা উপাংশ আসবে না? 10 cos থিটার দিকে এফ এর যে উপাংশ এটা, এটা কত হবে বলতো দেখি, বলো। খুবই সহজ। 10 cos থিটা যেদিকে ক্রিয়াশীল ওই দিকে এফ এর কোণ কত? 90 - থিটা। ও, তাহলে হুম। ওই দিক বরাবর এফ এর যে উপাংশ হবে এটা কি হবে? f cos 90 minus থিটা। হ্যাঁ, এটা হবে এফ কস 90 - থিটা। তাহলে আমরা এটাকে cos 90 - থিটাকে আমরা কি লিখতে পারবো? সাইন থিটা। তাহলে আমাদের ওই নির্দিষ্ট দিক বরাবর এখানে দুইটা বল ক্রিয়াশীল, একটা হচ্ছে এফ সাইন থিটা আর একটা হচ্ছে 10 cos থিটা। তাহলে এরা যেহেতু একই দিকে ক্রিয়াশীল, তাহলে এই দিকের যে লব্ধিটা এটা হবে এই দুইটার যোগফল। এটা বুঝছো? হুম। ওকে। আর এইখানে তল বরাবর নিচের দিকে এটা কি হবে? তল বরাবর নিচের দিকে হবে এমজি সাইন থিটা না, তাহলে এটা হবে 10 sin থিটা।
আচ্ছা, এখন আবার এখানে খেয়াল করো, এই যে এফ এর যে একটা উপাংশ এটা হচ্ছে এফ সাইন থিটা, আর একটা উপাংশ কোন বরাবর যাবে বলো তো? তল বরাবর যাবে, ঊর্ধ্বমুখী। এটা কি হবে? এফ, এখন এখানে তলের সাথে তার এখানে কোণ হচ্ছে থিটা, তাহলে এটা কি হবে? এফ কস থিটা। এটা কি ক্লিয়ার? হুম। ওকে, তাহলে এখন খেয়াল করো, আমরা যদি তল বরাবর এখানে বলগুলোকে বিবেচনা করি, তাহলে দেখো এই বস্তুটা সাম্যাবস্থায় আছে, এখানে এখানে বলছে যে তাকে স্থিরভাবে রাখা হয়েছে। তাহলে এখন তুমি বলো, তল বরাবর সমীকরণটা কি হবে? এটা নিউটনের বলবিদ্যার সমীকরণটা বলো। এখানে স্থিতিবিদ্যার এখানে কিছু নাই, এটা মূলত প্রশ্ন হচ্ছে নিউটনের বলবিদ্যার। এটা বলো, এখানে তল বরাবর বা এক্স অক্ষের সমীকরণটা কি হবে বলো। দেখো, সহজ তো। এটা হবে এফ কস থিটা প্লাস টু হুম। তারপর মাইনাস টেন সাইন থিটা সমান কি? সমান জিরো। হুম, তাহলে এফ কস থিটা প্লাস টু টেন সাইন থিটা, এখানে আমাদের এখানে থিটার মান অলরেডি দেওয়া। তো এটা তুমি ক্যালকুলেটর দিয়ে এখানে এখানে থিটার মানটা বের করবা, তারপরে কজ এবং সাইনের জায়গায় এখানে বসাইলে। এখন যদি এফ বের করি, এখানে এফ, এখানে আমাদের থিটার মানটা তো এখানে ফ্র্যাকশন আসবে আর কি, মানে ভগ্নাংশ আসবে। তুমি যদি পুরো মানটা ব্যবহার করো, এখানে দেখবা যে আসবে 5 কেজি। তুমি এটা বের করে এটা দেখিও। ওকে, এবং এটা আমরা যদি এমনিতে নর্মালি করি, আমরা বিপরীতে যে ত্রিকোণমিতিতে এটা শিখছিলাম যে সাইন ইনভার্সের মান দেওয়া আছে, আমরা যদি এটা এখানে কজ ইনভার্সে নিয়ে যাই, তাহলে এটা যদি হয় থিটা, সাইন ইনভার্সের জন্য লম্ব বাই অতিভুজ 3/5, তাহলে এটা হবে 4। তাহলে এখানে কস থিটার মান কি হবে? 4/5। তাহলে এখানে আমাদের কজ ইনভার্সের জন্য মান এখানে কোনটা হবে? 4/5 হবে না? হুম তো এখন দেখো এফ কজ, এখানে আছে কজ, তারপরে এখানে থিটার মান হচ্ছে কজ ইনভার্স 4/5, তাহলে কজ কজ বাদ গেলে এটা হবে 4/5 প্লাস টু টেন সাইন, এবং থিটার মান হচ্ছে সাইন ইনভার্স 3/5। তো আমরা যদি সাইন ইনভার্সের মানটা বসাই, সাইন সাইন বাদ গেলে এটা হবে 3/5। এটা বুঝছো? বুঝছি। তাহলে এখন এখন এখানে খেয়াল করো, ডান দিকে হচ্ছে 2, তাহলে 5 × 2 = 10, তার এটা হচ্ছে 6, 6 মাইনাস 2 হচ্ছে কত? 4 না? হ্যাঁ। তাহলে এইদিকে 4, তারপর 4 4 বাদ, আর f/5, তাহলে 5 গিয়ে এখানে ডান দিকে 1 এর সাথে গুণ হয়ে এটা হয়ে যাবে 5 কেজি। একটা বুঝছো? বুঝছি। ওকে, এই ম্যাথটা কিন্তু আমাদের পুরোপুরি নিউটনের বলবিদ্যার ম্যাথ, এটা স্থিতিবিদ্যার ম্যাথ না, বাট তারপরও ওই এখানে তলের কনসেপ্ট যেহেতু স্থিতিবিদ্যার অনেক জায়গায় আছে, তো ওই ম্যাথটা এখানে নিয়ে আসছে। তো এখানে আমাদের 8.2 শেষ, এবং আমরা প্রয়োজনের বাইরে অনেকগুলো ম্যাথ করছি, অনেকগুলো কনসেপ্ট শিখছি। তো এখন এগুলা হচ্ছে যে অবশ্যই রিভিশন করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এখন আমাদের 8.3 আমরা শুরু করব। 8.3 মোটামুটি সহজ আছে।
দুইটি সদৃশ সমান্তরাল বলের লব্ধির দিক, মান ও ক্রিয়াবিন্দু, এইটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এইটাই এই চ্যাপ্টারের। আচ্ছা, এখন এখানে আচ্ছা আমরা তো ভেক্টরে কিন্তু আমরা পড়ছিলাম যে সদৃশ সমান্তরাল হইলে এগুলা কিরকম হইতে হবে, বলো তো। সদৃশ সমান্তরাল বলকে আমরা কিভাবে লিখবো? এদের মান এবং দিক একই দিকে থাকতে হবে। সদৃশ হওয়ার জন্য মান এখানে সমান হইতে হবে না। মান যদি সমান হয় তখন আমরা বলবো যে সমান বল আর কি। তো সদৃশ হওয়ার জন্য এদের ডিরেকশন একই দিকে থাকলেই আর কি হচ্ছে। তো এখানে পি কি হচ্ছে সদৃশ সমান্তরাল। আর যদি এইরকম হয়, এগুলা কি, এগুলো আছে অসদৃশ সমান্তরাল না, কারণ এটা আছে বিপরীত দিকে। তো সদৃশ হওয়ার জন্য কি মান সমান হইতে হইতো, আমার অ্যাকচুয়ালি মনে নাই। যাই হোক, ওইটা ভেক্টর থেকে দেখে নিও যে এখানে মান সমান হওয়া জরুরি কিনা। আর আমরা যদি এইভাবে আঁকি, তাহলে এই যে আমাদের শেষের যে পি কিউ এরা কিন্তু অসমান্তরাল না। হুম। ওকে, সদৃশ মানে এখন এইখানে খেয়াল করো, পি এবং কিউ। এখন এই যে সদৃশ সমান্তরাল বল, তাহলে আমরা এখানে ধরে নিই এটা যে আমাদের এ পয়েন্ট এবং হচ্ছে বি পয়েন্ট। এ পয়েন্ট থেকে একটা বল এখানে ক্রিয়াশীল, ধরুন এখানে এ পয়েন্ট থেকে একটা বল ক্রিয়াশীল, এটা হচ্ছে পি। আর এর সমান্তরালে বি পয়েন্ট থেকে একটা বল এখানে ক্রিয়াশীল, এটা হচ্ছে কিউ। ওকে, এখন এই দুইটা বল যদি এইভাবে এখানে ক্রিয়াশীল থাকে, তাহলে তাদের লব্ধি কোণ বরাবর কাজ করবে, এটা হচ্ছে আমাদের দেখার বিষয়। দেখো এর অনেক বড় প্রমাণ আছে, বাট আমরা এখানে প্রমাণ শিখবো না, কারণ আমাদের এটা প্রমাণ শিখতে গেলে আমাদের 1 ঘন্টা চলে যাবে। তো এই দুইটা বলের লব্ধি এদের সমান্তরালেই কাজ করবে, এই দুইটা বলের লব্ধি এদের সমান্তরালেই কাজ করবে। আচ্ছা, এখন বলো এই দুইটা বলের লব্ধি এখানে কি হবে বলো তো, মানে লব্ধির মানটা এখানে কত হবে বলো। সহজ জিনিস তো, দুইটা সমান্তরাল বলের লব্ধি কি হবে? 0। 0? এরা তো একই দিকে ক্রিয়াশীল, 0 কি হবে? এই জিনিসটা তো হাজারবার বলা হয়েছে যে ভেক্টরে সমান্তরাল মানে যা কথা একই দিক মানে একই কথা। তো পি এবং কিউ যদি এখানে সমান্তরাল বলতে যা বোঝায়, ভেক্টরে একই দিক বলতে তো তাই বোঝায়। তো এখানে দুইটা বল যদি একই দিকে কাজ করে তাহলে এই লব্ধি কি হবে? এই দুটোর যোগফল। হ্যাঁ, পি প্লাস কিউ। তাহলে এটা লব্ধি হবে পি প্লাস কিউ। ওকে, তাহলে এইটা হচ্ছে লব্ধি, এবং আমরা এখানে ধরে নিলাম যে লব্ধিটা সি পয়েন্ট থেকে এই দুইটা বলের সমান্তরালে কাজ করে। ওকে, তাহলে এখন যদি এইটা হয়, তাহলে আমাদের এখানে
যে শর্ত, আচ্ছা এই জিনিসটা তো বুঝছো এখানে কি কি বলা হয়েছে, যে এ থেকে পি একটা বল এবং পি এর সমান্তরালে বি থেকে কিউ একটা বল, এবং এই দুইটা সমান্তরালে এদের লব্ধিটা কাজ করবে সি পয়েন্ট থেকে। তাহলে দুইটা সমান্তরাল বলে লব্ধি এদের যোগফলের সমান হয় আমরা জানি। যদি এইটা হয় তাহলে এখানে আমাদের যে সূত্রটা মনে রাখতে হবে, এটা হচ্ছে পি ইন্টু এ সি, কিউ ইন্টু বি সি। এইটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একদম মেইন সূত্র। এটা কি? এটা দেখো, এটা এসি কি, এসি এখানে কি বলতো, পি এর পাদবিন্দু থেকে লব্ধির পাদবিন্দুর মধ্যবর্তী ডিস্টেন্স, মানে বলতে গেলে পি থেকে লব্ধির দূরত্ব, মানে পি বল, এখানে খেয়াল করো, এটা হচ্ছে বল, পি কিন্তু বল, আর এসি কি, পি বল থেকে লব্ধির দূরত্ব ইজ ইকুয়াল টু কিউ ইন্টু কিউ বল থেকে লব্ধির দূরত্ব। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো আমাদের এইটা এ, এইটুক জিনিস বুঝলেই আমাদের শেষ। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র কিন্তু ইয়া, এই যে আমাদের যদি বল দুইটা সদৃশ সমান্তরাল হয় সেই ক্ষেত্রে, আর যদি বল দুইটা সদৃশ সমান্তরাল না হয়, যদি অসদৃশ হয়, এখানে তখন কিন্তু আমাদের অন্য সূত্র আসবে। আচ্ছা, আমরা আগে সদৃশ সমান্তরালের ম্যাথ গুলা এক- একটু দেখি, তারপরে আমরা অসদৃশের ম্যাথ আমরা দেখবো এখন। আচ্ছা, এখানে আমাদের যখন অসদৃশ এটা তখনও দেখাইতে বলছে। আচ্ছা ধরো আমরা আগে তাহলে এখানে অসদৃশটা একটু দেখে আসি। তো এখন অসদৃশ অসমান বলের, আচ্ছা আমরা তো একটু আগে দেখলাম যে অসদৃশ বলগুলা এখানে কিভাবে কাজ করে। যদি এটা এরকম হয়, তাহলে এইখানে একটা বল যদি কাজ করে এই বরাবর পি, আর একটা বল আমরা, এখন এটা কি হবে, এর সমান্তরাল হবে কিন্তু, ঠিক আছে, কিন্তু এর ঠিক এই বিপরীত দিকে হবে না। হুম। এটা যদি অসদৃশ হইতে চাই তাহলে এটা কিউ। আচ্ছা, আমরা এখানে ধরে নিব যে পি ইজ গ্রেটার দেন কিউ। এখন এটা যে কোনো কিছু হইতে পারে, দেখো এটা পি ইজ গ্রেটার দেন কিউ নিয়ে আমরা ধরে নিস, বাট এটা কিউ পি এর থেকে বড় হইতে পারে। আচ্ছা, এটা বলো যে দুইটা সমান্তরাল বল পরস্পর উল্টো দিকে ক্রিয়াশীল, যেখানে পি হচ্ছে কিউ এর থেকে বড়, তাহলে এদের লব্ধি কি হবে? পি মাইনাস কিউ। হ্যাঁ, এটা হবে পি মাইনাস কিউ। একটু দাঁড়াও। এবং এটা এটা আহ এটা কোন দিকে কাজ করবে বলো তো, এই লব্ধিটা? পি এর দিকে। পি এর দিকে। তো আমরা এখানে যেটা ধরে নিব, আচ্ছা দাঁড়াও একটু, আমরা পি বলটাকে দেই এইখানে, এটাকে আমরা দিই পি বল। তো এটা আমরা জানি যে এটা পি এর দিকে কাজ
করবে, বাট আমরা এইখানে এটা ধরে নিব যে এটা পি এর কাছাকাছি কাজ করবে এবং কিউ থেকে দূরে কাজ করবে না। যদি এটা এ বিন্দু হয়, এটা বি বিন্দু হয়, এবং এটা আমরা ধরলাম যে লব্ধি এমন একটা জায়গায় কাজ করবে, যেহেতু পি বড়, তাহলে লব্ধিটা পি এর কাছাকাছি দূরত্ব থাকবে এবং কিউ থেকে দূরে কাজ করবে। এটা বুঝছো তো না? তাহলে এখানে লব্ধি হচ্ছে পি মাইনাস কিউ। ওকে, এটা বুঝছো? বুঝছি, কিন্তু লব্ধি তো মাঝ বরাবর ক্রিয়া করে না, এটা তো বাইরে হয়ে গেল। না না, লব্ধি মাঝ বরাবর না, আমরা এখানে ধরে নিছি যে এখানে লব্ধিটা হচ্ছে যে পি এর কাছাকাছি এবং কিউ থেকে দূরে আর কি। আমরা এটাই ধরে নিছি, মানে আমাদের এমনিতে শর্ত কি, আমাদের শর্ত হচ্ছে যে লব্ধিটা আমাদের হচ্ছে যে বড় বলের কাছাকাছি থাকে এবং ছোট বল থেকে এখানে দূরে থাকে। আচ্ছা, এখন এখানে মনে হচ্ছে যে লব্ধিটা বাইরে। এখানে লব্ধিটা বাইরে না, এখানে আমাদের লব্ধি লব্ধি দুইটা বলের মাঝামাঝি কখন কাজ করে, যখন দুইটা বলের পাদবিন্দু একই জায়গায় থাকে। এখানে বলগুলার এখানে পাদবিন্দু কি সেম জায়গায় আছে? না। তো এটা আমাদের কাছে বোঝানোর জন্য আর কি আমরা এটা ধরে নিচ্ছি যে লব্ধিটা, ওইটা আমাদের যে নিয়মটা যে বড় বলের কাছাকাছি এবং ছোট বল থেকে দূরে, জাস্ট আমরা এটা দেখানোর জন্য এখানে পি এর এখানে কাছে একটি, যাতে এটা কিউ থেকে দূরে হয়। এটা বুঝছো? বুঝছি গেল। ওকে, তো এইগুলো আমাদের সেম সূত্র। এই যে এখানে সেম সূত্রই, পি থেকে লব্ধি এর ডিস্টেন্স এবং কিউ থেকে লব্ধি এর ডিস্টেন্স, এইটা। এটা বুঝছো? মানে সূত্র হচ্ছে সেম আর কি, সদৃশ বলো আর বুঝছি। অসদৃশ বলো, সূত্র সেম। জাস্ট এই আমাদের এইটা এখানে এখানে বুঝতে হবে যে তুমি লব্ধিটা কোন দিকে আঁকবা। এই জিনিসটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট, এই যে আমরা ম্যাথ করতে গেলে দেখবো যে আমাদের লব্ধি কোন দিকে হবে, এটা আমাদের আঁকাইতে হচ্ছে। তো এই যে অসদৃশ বলের ক্ষেত্রে বড় বলের দিকে লব্ধি হবে আর কি। ওকে, তাহলে এখানে বলছে 39 সেন্টিমিটার ব্যবধানে দুইটি বিন্দুতে। আচ্ছা, আমরা এটা দেখি তাহলে। এই এই ডিস্টেন্সটা হচ্ছে এ থেকে বি এর হচ্ছে 39 সেন্টিমিটার। 10 কেজি এবং 5 কেজি ওজনের দুইটা সমান্তরাল বল। আচ্ছা, যখন এখানে বলছে বলদ্বয় সদৃশ, তাহলে আমাদের এখানে প্রথম ক্ষেত্রে দেখো, যখন এখানে প্রথম ক্ষেত্রে বলদ্বয় সদৃশ হবে, তখন তাদের ডিরেকশন হবে সেম দিকে। তাহলে আমরা ধরলাম একটাকে একটাকে 10 কেজি আর একটাকে 5 কেজি। তো এখন এখানে লব্ধি কোথায় হবে? লব্ধি অবশ্যই বড় বলের এখানে কাছাকাছি হবে, এবং যেহেতু বল দুইটা সদৃশ, তাহলে লব্ধি এইখানে এই দুইটার মাঝামাঝি এখানে কোন একটা জায়গায় কাজ করবে, এবং এটা অবশ্যই বড় বলের নিকটবর্তী, তাহলে এটা হচ্ছে লব্ধি। ওকে, তাহলে এই পয়েন্টটাকে আমরা এখানে ধরে নিলাম। আর আচ্ছা, এখন এখানে লব্ধি কত হবে? 10 + 5 15 কেজি হবে না লব্ধি? হুম। তো আমরা এখানে সূত্র অনুযায়ী এখানে কি লিখতে পারবো? 10 × AC ইজ ইকুয়াল টু 5 × BC। ওকে, তাহলে এখন খেয়াল করো, 5/10 AC/BC। আমরা ওই দিন অনুপাতের একটা নিয়ম শিখছিলাম, এগুলো কি মনে আছে? আচ্ছা, না না, এটা এইভাবে দেওয়া যাবে না, এইভাবে দিলে আমাদের মিলবে না। এইখানে 5-এর নিচে এসি দূরও, AC/5, BC/10। হ্যাঁ, এটা এটা তাও তো হবে।
আমরা যদি 5-এর নিচে যদি এ সি দেই, উল্টা লিখলাম না, আরে দূর, পাশের নিচে, আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এইখানে তো আমি তো কনফিউজ হয়ে যাইতেছি। ওই এইখানে আমাদের এমন ভাবে অনুপাতটা লিখতে হবে আমরা যাতে এসি প্লাস বিসি বানাইতে পারি, কারণ এই টোটাল ডিস্টেন্সটা আমাদের প্রশ্নে দেওয়া 39 সেন্টিমিটার। তাহলে এটা হবে এসি ডিভাইড বাই 5 আর বি সি ডিভাইড বাই 10। আচ্ছা, আমরা ওই দিন একটা নিয়ম শিখছিলাম, এটা হচ্ছে এসি ডিভাইড বাই 5 বি সি ডিভাইড বাই 10, লবে লবে গুণ এবং হরে হরে গুণ করলেও এই এই রেশিওটা সেমই থাকবে। যেমন আমরা যদি লিখি 2/3 আর 4/9, কিন্তু সেম। এখন এই দুইটা আমরা যদি এখানে যোগ করি তাহলে হবে 6/12, ঠিক তখনও কিন্তু রেশিওটা সেমই থাকে। না না, সেম কি থাকে, দূরও। আচ্ছা দাঁড়াও, এই রেশিওটা তো লেখাই হয় নাই। 2/3, তাহলে এটা হবে 4/6 না, কারণ 2 দ্বারা ভাগ করলে 2/3, তাহলে এখানে 2 + 4 মানে 6, এইখানে হচ্ছে 9। তো 6/9 মানে তো 2/3ই না, মানে এখানে লবে লবে এখানে যোগ করা যায় এবং হরে হরে যোগ করা যায়, গেলে আমাদের রেশিওটা সেমই থাকে। ওকে, এটা আশা করি এটা বুঝছো। তাহলে দেখো এসি ডিভাইড বাই 5 আছে, আর এসি প্লাস বিসি এটা কত, এটা 39 না আমাদের প্রশ্ন অনুযায়ী, হুম। আর নিচে আছে 15। তাহলে এসি এটা কি হবে, 39, 15, 5, নিচে 3, 3 13 39। তাহলে এসি হচ্ছে এত সেন্টিমিটার। তাহলে তুমি লিখবা যে আহ এখানে বলছে লব্ধি, লব্ধি তো 15 কেজি, ওয়েট এখানে, এখানে আছে 15 কেজি, লেখা যাবে না, 15 কেজি ওজন লিখবা, বা অথবা এইটা 15 কেজি ওয়েট লিখতে পারো। আর এখানে বলছে লব্ধির প্রয়োগ বিন্দু, লব্ধির প্রয়োগ বিন্দু এ বিন্দু থেকে 13 সেন্টিমিটার দূরে, অথবা তুমি এটা বি বিন্দুর থেকেও নিয়ে আসতে পারো। যদি তুমি এই যে এই দুইটা সম্পর্ক যদি তুমি এখানে ব্যবহার করো তাহলে বি বিন্দু থেকে অ্যান্সার আসবে, তাহলে বি বিন্দু থেকে হবে কত, 26 সেন্টিমিটার। আর এখানে 2 নম্বরে যখন বল দেয় অসদৃশ, দেখো যখন বল দেয় অসদৃশ তখন আমাদের এখানে চিত্রটা এখানে কিরকম হবে। এটা আমরা দিলাম 10, এইদিকে দিলাম 5, এদিকে 10 কেজি ওয়েট, এদিকে 5 কেজি ওয়েট, এটা এ, এটা বি। তো আমরা তো একটু আগেই দেখে আসলাম যে লব্ধি এখানে 10 কেজির দিকে কাজ করবে, তাহলে এটা হচ্ছে লব্ধি। এখন এখানে লব্ধি কত হবে, 10 - 5 = 5 কেজি, এটা হবে না, আর এটা হচ্ছে সি। হুম। তাহলে এখন আমরা এখানে কি লিখবো, 10 × এসি, 5 × বি সি। আচ্ছা, এখন এখানে 39 সেন্টিমিটার এখানে কোনটা বলতো, দ্বিতীয় চিত্রে বিসি। বিসি 39 সেন্টিমিটার, এই যে এখানে তো ভুল না হয়েছে। না না, তাহলে কোনটা, এবি এবি। এ বি, এখানে বল দুইটার এখানে ক্রিয়া বিন্দু কিন্তু 39 সেন্টিমিটার। ওকে, তাহলে এখানে সেম ভাবে, এখন এখানে খেয়াল করো, এখানে আমরা যদি সেম ভাবে লিখি এসি ডিভাইড বাই 5 বি সি ডিভাইড বাই 10। আচ্ছা, এখন আমাদের এখানে এমন ভাবে লিখতে হবে যাতে এবি আসে, কারণ এবি এর মানটা দেওয়া। আচ্ছা, এই যে এই জায়গাতে যোগ করা, এখানে যোগ করলেও যা হবে বিয়োগ করলেও কিন্তু তাই হবে, তাহলে আমরা লবে লবে বিয়োগ করতে পারি এবং হরে হরে বিয়োগ করতে পারি।
তখনও কিন্তু আমাদের রেশিওটা সেমই থাকবে, রেশিও কিন্তু কোনো চেঞ্জ হবে না। তাহলে এখন দেখো, আমরা যদি এসি এর সাথে আমরা যদি সম্পর্কটা নিই, তাহলে AC/5, আর এখানে দেখো বি থেকে সি মাইনাস এসি, টোটাল ডিস্টেন্সটা থেকে আমরা যদি এসি বাদ দিই, তাহলে এখানে কি থাকে, এবি থাকে, আর এবি মানে হচ্ছে 39, এটা বুঝছো? বুঝছি। ওকে, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের 5/5, যদি বাদ যায় তাহলে এসি হবে 39 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে আমাদের এখানে লব্ধি কত, 5 কেজি ওজন, এবং এইটা আমাদের বৃহত্তম বল, অর্থাৎ 10 কেজি বল থেকে 39 সেন্টিমিটার দূরে কাজ করে, এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এখন এখানে খেয়াল করো, এখন 4 মিটার দীর্ঘ এবং 15 কেজি ওজনের এবি একটি সমরূপ তক্তা দুইটি অবলম্বনের উপর স্থির আছে। একটি অবলম্বন এ প্রান্তে এবং অন্যটি বি প্রান্ত থেকে 50 সেন্টিমিটার ভিতরে অবস্থিত। একটি বালক তক্তাটিকে না উল্টিয়ে এর উপর দিয়ে বি প্রান্তে পৌঁছাতে সক্ষম হলে তার ওজন কত হবে? আচ্ছা, এই ক্লাসের 5 মিনিট আছে, এই 5 মিনিটে এই ম্যাথটাকে হবে। আচ্ছা, তো আজকে এইখানে থাক, তুমি এগুলা দেখে আসিও, আর নামাজেরও সময় হয়ে গেছে। তো আমরা নেক্সট দিন 8.3, আবার 8.3 পড়তে কতদিন লাগবে? এটাও তো মোটামুটি বড়ই চ্যাপ্টার। আচ্ছা, তুমি এগুলো দেখে আসিও, 8.2 পর্যন্ত আমরা যা যা পড়ছি, এরপরে 8.3 দেখি 2-3 দিনে শেষ করা যায় কি। ওকে, আজকে এখানে থাক।